দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর। সন্দেশখালীর নেপথ্যে রোহিঙ্গারা টুইটে দাবি শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের। শুক্রবার সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। অভিযোগ, তৃণমূল নেতার অনুগামীরা তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালায়। ঘটনায় মাথা ফেটেছে দুই আধিকারিকের এবং এই ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করে বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে টুইটে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। টুইটে শুভেন্দু লিখেছিলেন, ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি বিপর্যস্ত। বিরোধী দলনেতার দাবি, উত্তর 24 পরগনা জেলার টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় সন্দেশখালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা চালানো হয়। আর আমি সন্দেহ করি যে এই হামলার নেপথ্যে রয়েছেন রোহিঙ্গারা। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপালের উদ্দেশ্যে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, এই গুরুতর পরিস্থিতি বিবেচনা করে বাংলার নৈরাজ্য দমনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মুখ্যমন্ত্রী মিথ্যা, রাতেই কি প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। এবার পুজোর বোনাস নিয়ে মিথ্যাবাদী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি যখন টুইট করেছিলাম যে কলকাতার পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে 5,300 টাকা করে, আর পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে 2,000 করে টাকা, তখন তো মাননীয় বড় গলায় জোরে বলেছিলেন যে অপপ্রচার করা হচ্ছে ইত্যাদি, এবং তা পুজোর তো প্রায় 3 মাস অতিক্রান্ত। এই নোটিশটা তো আজকের নাকি কি বলা হয়েছে এই নোটিশে বকেয়া বোনাস মিটিয়ে দিতে হবে, তাই তো? তা তখন যদি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সমপরিমাণ বোনাস দিয়েছিলেন, তাহলে আজ বকেয়া মেটানোর প্রয়োজন হচ্ছে কেন? মাননীয়া, আজ প্রমাণ হলো যে সেই দিন আপনি মিথ্যা কথা বলেছিলেন। আপনি মিথ্যাবাদী। আপনি আজ চাপে পড়ে এই বকেয়া বোনাস মেটাচ্ছেন, কারণ লোকসভার নির্বাচন আসন্ন। 1 লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার মানভঞ্জন করতে হবে। তবে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা আপনাকে ক্ষমা করবে কিনা তা ঠিক নেই, কারণ পুজোর বোনাস মানুষ পুজোর সময় খরচ করে। অসময়ে প্রাপ্তি দিয়ে কি পুজোর আনন্দ উপভোগ করা যায়? রাতেই কেন এসএসকেএমে ইডি? কাকুর কণ্ঠস্বর নিয়ে বিচারপতি সিনের গোপন নির্দেশনামা এবার প্রকাশ্যে। প্রায় 4 মাস ধরে চেষ্টা করেও সফল হয়নি ইডি। একাধিকবার এসএসকেএম হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন তারা, কিন্তু বুধবার রাতে আচমকাই এসএসকেএম হাসপাতালে যায় ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্দেশ্য নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সকালে বা বিকেলে না হয়ে হঠাৎই রাতেই কেন ওই বিষয়ে তৎপর হলো ইডি, এবং তাদের ওই তৎপরতার কারণ নিয়ে নানান মহলে চর্চা শুরু হয়। আদালতের নির্দেশেই তড়িঘড়ি ইডি কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার তোড়জোড় শুরু করে দিয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পরেই কি সক্রিয় হয় ইডি? বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই প্রশ্নের উত্তর অধরাই ছিল। বেলায় প্রকাশ্যে এলো আদালতের সেই নির্দেশনামা, যেখানে রীতিমতো সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল যে কাজ 4 মাস ধরে করতে পারেনি ইডি, রাতারাতি তা করতে হবে। এবং অর্থাৎ হাইকোর্টের নির্দেশ ছিল ইডিকে রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। গত 14 ডিসেম্বর ইডির কলকাতা জোনের সহকর্মী ডিরেক্টর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি 7.5 পাতার রিপোর্ট জমা দেন, এবং ওই রিপোর্ট পরে আদালতের পর্যবেক্ষণ ছিল ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে, কিন্তু তার সংগ্রহ করতে পারছে না। আবার ওই রিপোর্টে উল্লেখিত রয়েছে এসএসকেএম এর হৃদয় রোগ বিভাগ জানিয়ে দিয়েছেন সুজয় কৃষ্ণের কোনো গুরুতর শারীরিক অসুস্থতা নেই। দুর্নীতি তদন্তে নেমে আক্রান্ত ইডি, দ্রুত এনআইএ তদন্তের দাবি জানিয়ে শাহকে চিঠি সুকান্তের। সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুক্রবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। এবার সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর আগে শুভেন্দু অধিকারীও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন।
অমিত শাহকে চিঠি দেওয়ার প্রসঙ্গটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে আপলোড করেছেন চিঠির একটি প্রতিলিপিও। পাশাপাশি তিনি লিখেছেন, এদিন সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর নৃশংস হামলায় এটা প্রমাণিত কিভাবে তৃণমূল সরকার সারা বাংলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে বাংলার মানুষকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্যে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়কে লিখিত আবেদন করেছি যাতে এই বিষয়ে অবিলম্বে এনআইএ তদন্ত করা হয়, যাতে বাংলার মাটিতে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা যায়। অন্যদিকে সন্দেশখালিতে ইডির উপর হামলা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও আপলোড করে শুভেন্দু অধিকারী লিখেছেন, বর্বরচিত ঘটনা, বাংলার আইন শৃঙ্খলা কার্যত ধ্বংসের মুখে। তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের। একই সঙ্গে সেই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেনশন করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার সকালে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি। যদিও তালাবন্ধ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এরপর প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা। ঠিক সেই সময় শুরু হয় বিক্ষোভ। কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই কোনো রকমে ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকেরা। তারপরও ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়, অবরোধ করা হয় রাস্তা, টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা। মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও 2 জন আধিকারিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। খুনের মামলায় রক্ষা কবচ দিল না হাইকোর্ট, নিশীথ প্রামাণিক কি গ্রেপ্তার হতে পারেন? চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি। খুনের মামলার অভিযোগ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এদিন বৃহস্পতিবার মন্ত্রীর রক্ষা কবচের আবেদন খারিজ করল আদালত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির প্রতিমন্ত্রী আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় পুলিশ কি তাকে এখন গ্রেপ্তার করতে পারে, সেই প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক যুবককে গুলি করে খুন করা হয়। নিশীথ প্রামাণিক ওই খুনের নির্দেশ দিয়েছিলেন, এমনই অভিযোগ শোনা যায়। পুলিশ তদন্ত শুরু হয়েছিল, একসময় তদন্ত চাপাও পড়ে গিয়েছিল। এরপর নিশীথ প্রামাণিকের দলবদল, লোকসভা নির্বাচনে জেতা, তারপর অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফের এই মামলায় হিমঘর থেকে বেরিয়ে পড়ে। পুলিশি তদন্ত গতি পায় বলে খবর। গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছিল মন্ত্রীর। সেজন্য গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন করেন নিশীথ। সেই শুনানিতে মন্ত্রীর আবেদন খারিজ হয়ে গেল। আগামী 22শে জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যেই কি মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে বলে খবর। গ্রেপ্তারি এড়াতে উচ্চ আদালতে আবেদন করতে পারেন অমিত শাহের ডেপুটি, এই কথাও শোনা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। জল মাপছে জেলা তৃণমূল নেতৃত্ব। অতি সম্প্রতি নিশীথ প্রামাণিকের খুড়তুতো ভাই ও জ্যাঠতুতো ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে এই যোগদান পর্ব হয়। এই বিষয়ে জেলায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন ছড়িয়েছিল।